বাংলার শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 8-এর উত্তর নিয়ে আলোচনা। প্রতিটি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। প্রথম প্রশ্নে নির্দেশ দেওয়া আছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 মার্কস করে 9টি প্রশ্ন, 9 নম্বর। প্রথম প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে সঠিক অপশান হয়ে যাবে যে অপশান গ, অর্থাৎ অ্যাস্টেনোস্ফিয়ার, এটি হচ্ছে পরিচলন স্রোতের সৃষ্টি। 2 নম্বর প্রশ্ন, রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ মহাদেশীয় থেকে মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। 3 নম্বর প্রশ্ন কি, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। দেখো উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে, এটি হয়ে যাবে অপশান খ, অর্থাৎ নেপাল ও ভুটানের সঙ্গে। 4 দাগ, যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো, এটি হবে অপশান খ, অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু। তারপর কি 5 দাগ, ঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো এখানেও সঠিক উত্তর হবে যে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ, এটি হচ্ছে ঘূর্ণবাতের চোখ, সঠিক উত্তর হবে অপশান ঘ। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি। দেখো সঠিক উত্তর হবে যে অপশান গ, অর্থাৎ সুপিরিয়র, এটি হলো মিষ্টি জলের হ্রদ। 7 নম্বর প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে যে অপশান গ, অর্থাৎ মেরু অঞ্চল, এটি হচ্ছে বায়ুর উচ্চচাপ, এটি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো। দেখো আলাস্কা কোন জলবায়ুর অন্তর্গত, সেটা হবে যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো ড্যাশ, অর্থাৎ এখানটা কী হবে, সঠিক উত্তর হবে যে পম্পাস, অপশান খ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 মার্কস করে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটা স্থানীয় বায়ু হলো। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটা স্থানীয় বায়ু হলো লু। 2 নম্বর প্রশ্ন, কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রের ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয়। এবারে দেখব 3 নম্বর প্রশ্ন, যে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল ড্যাশ মরুভূমি। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে যে এখানে দক্ষিণ আমেরিকার যে আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত যে মরুভূমি রয়েছে সেটা হচ্ছে আটাকামা মরুভূমি। এবার 3 দাগ, যে সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল। এই ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, যে ঠিক না ভুল। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এটি ভুল। 2 দাগ, যে আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার যে সম্পর্ক সেটি হচ্ছে ব্যস্তানুপাতিক, এটি হবে ঠিক। 3 নম্বর, জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটি হবে ভুল। এবারে দেখব 4 দাগ, যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 মার্কস করে এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, যে রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়। দেখো এর উত্তরে লিখব যে ভূমিকম্পের তীব্রতা, রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। 2 দাগ, কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। দেখো এটি হবে পাললিক শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। 3 দাগ, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত। দেখো এর উত্তর হবে যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত। 5 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 4 অর্থাৎ 8 মার্কস। দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে যে ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এর উত্তরে আমরা লিখব ভূ অভ্যন্তরের কেন্দ্রমণ্ডলে অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর কি হয়, যে এই যে স্তর সেটি হচ্ছে 2900 কিমি থেকে 5100 কিলোমিটার পুরু, অর্থাৎ মোটা। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব বেশি, তবে অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যা থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। এবার দেখব পরবর্তী 2 নম্বর প্রশ্ন, যে পাকিস্তানে জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়। দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা কি লিখব, এই প্রশ্নের উত্তরে লিখব যে পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পশ্চিমের শুষ্ক অঞ্চলগুলোতে মাটির নিচে সুড়ঙ্গ কেটে ক্যারেজ প্রথার মাধ্যমে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। এবারে কি দেখব 3 নম্বর প্রশ্ন, যে উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন। দেখো এই প্রশ্নের উত্তরে লিখব যে উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নতির কারণগুলি হলো, পয়েন্ট করে। এবার 1 নম্বর,
যে বিস্তীর্ণ তৃণভূমি যা পশুপালনের ক্ষেত্রে উপযোগী। 2 নম্বর, প্রেইরি সমভূমিতে পশুখাদ্যের উপযোগী হে, ক্লোভার, আলফালফা ঘাস এবং যব, ভুট্টা, রাই, জোয়ার ইত্যাদি প্রচুর পরিমাণে চাষ হয়। 3 নম্বর কি, এটি হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। এবং 4 নম্বর, হিংস্র জীবজন্তুর অভাব। 5 নম্বর হলো উন্নত প্রজাতির পশুপালন। 6 নম্বর, উন্নত পরিবহন ব্যবস্থা। এবং সর্বশেষ 7 নম্বরে কি, যে পশুজাত দ্রব্যের চাহিদা। এই সমস্ত কারণে উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্প উন্নতি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব 4 নম্বর, যে সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন। বেশ, দেখো এর কারণ কি, যে বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি একাধিক উপাদান ঘনীভূত হয়ে কি করে, যে এটা একসাথে আবার মিলিত হয়ে জলকণায় পরিণত হলে মেঘ সৃষ্টি হয়। মেঘের মধ্যে অবস্থিত যে জলকণা তার ব্যাস হচ্ছে 2 মিলিমিটারের বেশি না হলে মেঘ সৃষ্টি হলেও জলকণা বৃষ্টিপাত রূপে সেই পৃথিবীপৃষ্ঠে বা ঝরে রূপে পড়তে পারে না। বায়ুমণ্ডলের মধ্যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% না হলে জলীয় বাষ্প সম্পূর্ণরূপে ঘনীভূত হতে পারে না। তাই অনেক ক্ষেত্রে মেঘ করলেও বৃষ্টি সেরকম হয় না, ফলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখব। দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে। দেখো পরবর্তী হলো যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 6 দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 3 মার্কস করে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, অভিসারী পাঁচসীমানাকে কেন বিনাশকারী পাঁচসীমানা বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো এখানে লিখব যে উত্তরে, অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষের ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পাতটি ভূগর্ভের উষ্ণতার সংস্পর্শে এসে গলে ম্যাগমায় পরিণত হয়। সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিন্যাস ঘটে। তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। এবার প্যারা করে একটু লিখব যে যেমন ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝের টেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন, আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটার ভৌগোলিক কারণ ব্যাখ্যা করতে হবে যে আমাজন অববাহিকার যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেটি হচ্ছে দুর্গম প্রকৃতির। দেখো লিখব, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য একাধিক ভৌগোলিক কারণে হয়ে উঠেছে দুর্গম প্রকৃতি। তার কি কি? প্রথম যে পয়েন্টটি রয়েছে দেখো, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় আমাজন অঞ্চলে অসহ্য উষ্ণ এক আবহাওয়া বিরাজ করে, সাথে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে কি এই অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্ভেদ্য এক গভীর অরণ্য হয়ে উঠেছে। 2 নম্বর, এই অঞ্চলের বনভূমির গাছ অত্যন্ত ঘন চাঁদোয়ার মতো অবস্থান করায় মাটির নিচে ঠিকঠাক সূর্যালোক প্রবেশ করতে পারে না। ফলে স্যাঁতস্যাঁতে মাটিতে লতাপাতা, গভীর ঝোপঝাড়, বিষাক্ত কীটপতঙ্গ, জীবজন্তু, ছত্রাকের আধিক্য চোখে পড়ে। এছাড়া সারা বছর পরিচলন বৃষ্টিপাতের কারণে বনভূমি জলমগ্ন থাকে। এবার দেখব 3 নম্বর প্রশ্ন, যে পম্পাস অঞ্চলকে আমেরিকার বা সেই দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় কেন। দেখো এর উত্তরে লিখব, কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিকাজ ফসল হলো গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপাদন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি। তাই পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয়। এবার 7 দাগের নির্দেশ দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 মার্কস করে 3টি প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। দেখো উত্তরে লিখবে যে উৎপত্তি বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে সাধারণত 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে নিঃসারী শিলা ও আরেকটি হলো উদ্বেদী শিলা। এবার প্রথম পয়েন্ট ব্যাখ্যা করব নিঃসারী শিলা। যে ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বেরিয়ে আসে তাকে বলে লাভা। এই লাভা ভূপৃষ্ঠে এসে কী করে, এই লাভাই ভূপৃষ্ঠে এসে শীতল বাতাসের সংস্পর্শে ক্রমশ ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিন একটি আকার ধারণ করে এবং আগ্নেয় শিলার গঠন করে। এইভাবে সৃষ্ট আগ্নেয় শিলাকে নিঃসারী শিলা বলে বা ব্যাসল্ট জাতীয় এই শিলার উদাহরণ। দেখো 2 নম্বর হচ্ছে উদ্বেদী শিলা। ম্যাগমা কখনো কখনো ভূপৃষ্ঠের উপরে আসতে পারে না, পৃথিবীর অভ্যন্তরে জমাট বেঁধে যায়।
এই জাতীয় শিলাকে উদ্বেদী শিলা বলে। উদ্বেদী শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাতালিক আর একটা উপপাতালিক। দেখো পাতালিক কি, যে ভূগর্ভের বহু নিচে অনেক বছর ধরে উত্তপ্ত গলিত পদার্থ খুব ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয়, তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট ও গ্যাব্রো এই জাতীয় শিলা। এবার উপপাতালিক শিলা কি, যে ভূত্বকের কোনো দুর্বল অংশে বা ফাটলের মধ্যে ম্যাগমা পাতালিক শিলা অপেক্ষা দ্রুত শীতল হয়। এই জাতীয় শিলাকে বা এই জাতীয় যে শিলা তাকে বলা হচ্ছে উপপাতালিক শিলা। ব্যাসল্ট হচ্ছে এই জাতীয় শিলা, মানে উপপাতালিক শিলা। 2 নম্বর প্রশ্ন, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে। উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। দেখো এটি ব্যাখ্যা করলে আমরা ঠিক এভাবেই লিখব উত্তরটি, যে বায়ুচাপ বলয়গুলির নিয়মিত অবস্থান পরিবর্তন ঘটে। এই অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে অয়নবায়ু বা আয়নবায়ু এবং শীতকালে পশ্চিম বায়ুর দ্বারা প্রভাবিত হয়। যেমন কি 1 নম্বর পয়েন্ট, যে সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সংলগ্ন দেশগুলোতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এবং 2 নম্বর, আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এরই ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার দেখব পরবর্তী 3 নম্বর প্রশ্ন, যে চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। দেখো এক্ষেত্রে শৈলক্ষেপ যে বৃষ্টিপাত রয়েছে তার প্রথমে লিখবো যে শৈল কথার অর্থ পর্বত, আর উৎক্ষেপ হলো উপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। প্যারা করে লিখবো এবার কি, যে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয়। এখানে দেখো এই ছবিটি তোমাদের বইতেও পেয়ে যাবে, ঠিক এরকম করে এই ছবিটি দেওয়া আছে, যে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে একদিকে হচ্ছে শীতল বায়ু দ্বারা উষ্ণ বায়ুর স্থান দখল, আরেকদিকে হচ্ছে দেখো ঘনীভবন প্রক্রিয়ার মেঘ সৃষ্টি এটি। এবারে ওখান থেকে আমরা লিখবো যে কি, ও এই ঠান্ডা হয়ে আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠেও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল, আর এর বিপরীত যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হলো অনুবাদ ঢাল। এবার দেখো প্যারা করে লিখবো, প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের ঢালে বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। আর এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতার স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এ কারণেই অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। তাহলে এইটা লাইক করে দাও ও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। থ্যাংক ইউ।